এই ধরনের সমস্যা হয়েছে, তারা আসলে যখন বুঝতে পারবেন বা কিভাবে বুঝবেন, এবং আপনাদের কাছে যখন আসেন আপনারা নির্ণয় করার জন্য সাধারণত কি কি পরীক্ষা নিরীক্ষা করে থাকেন? জি, খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা। আসলে রোগ নির্ণয় কিন্তু খুব জরুরি প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই। সেক্ষেত্রে আমরা কয়েকটা ধাপে এই জিনিসটা করে থাকি। প্রথমত রোগীর হিস্ট্রি, যেটা খুবই ইম্পোর্টেন্ট। আমরা অনেক সময় দেখতে পাই যে রোগীর হিস্ট্রি থেকেই তার রোগটা অনেকাংশে নির্ণয় করা যায়। এছাড়া এর ক্লিনিক্যাল কিছু এক্সামিনেশন আমরা করে থাকি, সেটা ঘাড় অথবা কোমর যে অংশেই হোক, আমাদের ক্লিনিক্যাল কিছু ইনভেস্টিগেশন বা টেস্ট আছে, ক্লিনিক্যাল এক্সামিনেশন আমরা বলি। সেটার মাধ্যমে আমরা কিছুটা রোগ নির্ণয় করি। এর সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় কিছু রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনের প্রয়োজন পড়ে। অনেক সময় সার্ভাইকাল স্পাইন বা লাম্বোসার্কাল স্পাইনে এক্স-রে বা এমআরআই এই জাতীয় টেস্টেরও প্রয়োজন পড়তে পারে। আবার অনেক সময় দেখা যায় যে বেশ কিছু ট্রমাটিক হিস্ট্রি থাকে, অনেক সময় অকুপেশনাল কিছু হ্যাজার্ড থাকে। সব ক্ষেত্রে মিলে অনেক সময় সিটি স্ক্যান, মানে বোনসের অবস্থানগুলো বোঝার জন্য এই ধরনের টেস্ট বা ইনভেস্টিগেশনের প্রয়োজন পড়ে। স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি চিকিৎসা বিষয়টি জানবার আগে বা জানার সাথে আমি জিজ্ঞেস করতে চাই, যেহেতু আপনি শুরুতেই বলছিলেন যে স্পন্ডাইলোসিস সাধারণত দুই জায়গাতে হয়ে থাকে, একটা ঘাড়ের অংশে এবং কোমরের অংশে। এই বিষয়গুলো নির্ণয় করার পর সাধারণত এই প্রকারভেদে কি চিকিৎসা প্রক্রিয়া ভিন্ন হতে পারে কিনা? জি, নিশ্চয়ই। আসলে ট্রিটমেন্ট তো রোগ অনুযায়ী অবশ্যই ভেরি করে। যেমন ঘাড়ের অংশে যদি কারো সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হয়, সেক্ষেত্রে তার ট্রিটমেন্ট এক ধরনের থাকে। কারো যদি সার্ভাইকাল স্পাইনাল ক্যানাল স্টেনোসিস হয়, সে ধরনের সেখানে ট্রিটমেন্টের ভিন্নতা থাকে। কারো যদি সার্ভাইকাল ডিস্ক প্রোল্যাপস হয়, সেক্ষেত্রেও ট্রিটমেন্টের ভিন্নতা থাকে। তো এরকমভাবে ঠিক লাম্বোসাক্রাল স্পাইন বা কোমরের অংশ যদি এই ধরনের ভিন্নতা থাকে, ট্রিটমেন্টের ভেরিয়েশন থাকে। তবে মূল যে ট্রিটমেন্ট আমরা এখানে করে থাকি স্পন্ডাইলোসিসে, মূলত যেটা হয় যে ডিস্ক স্পেস গুলো ন্যারো হয়ে যায়, যে আমাদের দুই ভার্টিব্রার মাঝখানে যে স্পেসটা থাকে সেটা কমে যায়, যে নার্ভের উপর কম্প্রেস করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছোট পাখি ঠোঁটের মতো হাড় বৃদ্ধি পায়, যেটাকে আমরা অস্টিওফাইট বলি। সেটাও যে নার্ভের উপর কম্প্রেস করে, এবং যে নার্ভ ক্ষতিগ্রস্ত সেই ডিস্ট্রিবিউশন অনুযায়ী পেনগুলো ছড়িয়ে যায় বা রেডিয়েট করে। তো এই জন্য আমরা যে জায়গাটায় কম্প্রেশন, সেই কম্প্রেশনটাকে রিলিজ করি, এবং সেই রিলিজের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টটা একটা সমন্বিত চিকিৎসার প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে কিছু মাসেল রিল্যাক্সেন্ট বা ব্যথানাশক ওষুধের প্রয়োজন পড়ে। সাথে সাথে ফিজিওথেরাপিতে আমাদের কিছু ইলেকট্রোমেকানিক্যাল ইকুইপমেন্টস এর প্রয়োজন পড়ে। অনেক সময় কিছু এক্সারসাইজের প্রয়োজন হয়। কিছু কিছু ম্যানুয়াল থেরাপির মাধ্যমেও আমরা এই ডিস্ক স্পেস গুলোকে বাড়িয়ে দিতে পারি। এর পাশাপাশি যেটা হয়, রোগীকে কিছু সিম্পল এক্সারসাইজ আমরা করতে বলি, যেটা এই জিনিসটাকে মেনটেন করতে সাহায্য করে। যেমন ধরেন আমরা এই ডিস্কটাকে একটু হাইট বাড়িয়ে দিলাম, আবার জিনিসটা ফিরে আসলো, রিকারেন্টলি দেখা গেল, তাহলে তো দীর্ঘমেয়াদী ভালো থাকা যাবে না। এজন্য যে হাড়গুলা আমরা সরিয়ে পজিশনে নিয়ে আসছি, সেটাকে যেন সঠিক জায়গায় ধরে রাখা যায়। এজন্য এই হাড়গুলাকে মূলত মাংসপেশি, লিগামেন্ট এগুলাই সঠিক জায়গায় ধরে রাখে। সেই মাসল এবং লিগামেন্ট গুলাকে যদি আমরা শক্তি বৃদ্ধি করতে পারি, এবং সাথে সাথে আমাদের ডেইলি লিভিং, যে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং যেটা আমরা বলি, সেখানে কিছু পরিবর্তন আমরা আনতে পারি। যেমন দেখা যায় আমরা যেটা কিছুক্ষণ আগে বললাম, যে আমরা কাজ করার ক্ষেত্রে যদি মনিটরে কাজ করতে হয়, একটু আই লেভেলে নিয়ে কাজ করব। আমরা আধা ঘন্টা 40 মিনিট পরে একটু 5 মিনিটের ব্রেক নিব। কিছু সিম্পল মুভমেন্ট, যেমন ঘাড় এবং কোমরের অংশের যে আমরা বলি নর্মাল রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ, যেমন আমরা ঘাড়টাকে উপরে নেওয়া, নিচে নেওয়া, ডানে বামে নেওয়া, ঠিক এরকম ভাবে যদি একটু মুভমেন্ট করি, তাহলে মাংসপেশি লিগামেন্ট গুলা স্টিফ হবে না, শক্ত হয়ে যাবে না, মাংসপেশির ব্লাড সার্কুলেশন গুলা ঠিক থাকবে, এবং এই ধরনের সমস্যাগুলা প্রতিরোধ করতে পারবে।